আমার প্রিয় 2023 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আর পঞ্চম অধ্যায় আবহবিকার। তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে থাকবে পশ্চিমবঙ্গ, তার মধ্যে অবস্থান ও প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ কিন্তু থাকবে। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে প্রশ্ন কাঠামোটাও দেখে নাও। এবার আমরা নমুনা দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 7টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। প্রথম, কলকাতার দ্রাঘিমা হলো 22 ডিগ্রি 30 মিনিট উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, না 92 ডিগ্রি পূর্ব? উত্তর হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত না মহাবৃত্ত? উত্তর হবে পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন, ম্যাকেঞ্জি, পিচো না মার্গানকে? উত্তর হবে পিচো। পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত, অবনত, স্বাভাবিক না প্লাবনভূমি? উত্তর হবে উন্নত। পরের প্রশ্ন, কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার না অসম? উত্তর হবে ঝাড়খণ্ড। প্রশ্ন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি, ক্যানিংকে সুন্দরবনকে না দক্ষিণ দিনাজপুর? উত্তর হবে ক্যানিং। পরের প্রশ্ন, মূলমধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান 0 ডিগ্রি 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পশ্চিম না 180 ডিগ্রি? উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা ওয়াদি, প্লায়া না পেডিমেন্ট? উত্তর হবে পেডিমেন্ট। পরের প্রশ্ন, তিস্তার উপনদী বিহারীনাথ, বেলপাহাড়ি, মথুরাখালী না অযোধ্যা? উত্তর হবে মথুরাখালী। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, এখানে রয়েছে 2-এর ক দাগে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এটা যদি ভুল তাহলে আমরা ভুল লিখব। পরের প্রশ্ন, প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করেছে। এটা যদি ঠিক তাহলে আমরা ঠিক লিখব। পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশ বিশেষ। এটা যদি ঠিক বা সত্য তাহলে আমরা ঠিক বা সত্য লিখব। পরে তোমাদের রয়েছে ক্ষয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 1। প্রথম, মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত? উত্তর লিখবে প্রতি সারি। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা অ্যান্টিপ্ল্যানো ড্যাশ মালভূমির উদাহরণ? উত্তর হবে লাভা গঠিত। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো? উত্তর হবে তিস্তা। পরে তোমাদের রয়েছে গয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন? উত্তর লিখবে জন হ্যারিসন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর হবে পশ্চিম বর্ধমান। পরের প্রশ্ন, মূলমধ্যরেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে? উত্তর লিখবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখ? উত্তর লিখবে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর লিখবে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। ঘয়ের দাগে রয়েছে স্তম্ভমেলা। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ক স্তম্ভে রয়েছে শুশুনি পাহাড় আর ইলুভিয়েশন। খ স্তম্ভে রয়েছে বিস্তর, বাঁকুড়া আর পুরুলিয়া। উত্তরটা দেখে নাও, শুশুনি পাহাড় হবে বাঁকুড়া আর ইলুভিয়েশন হবে বিস্তর। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? বিষুব কথাটির অর্থ সমান। নিরক্ষরেখার ওপর বছরের প্রতিটি দিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। সেই কারণে এই রেখাটির অপর এক নাম বিষুবরেখা। কথাবাদী রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে? উত্তর লিখবে দুটি স্থির মেরুবিন্দু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমারেখা জালের মতো বেষ্টন করে থাকে। একে
ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, পাত কি? অ্যাসনোস্পিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে। 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ জে.টি. উইলসন প্রথম পাত শব্দটি ব্যবহার করেন। বা প্লেট। ভূত্বকে 7টি বড় পাত ও 8টি মাঝারি পাত ও 20টিরও বেশি ছোট পাত রয়েছে। উদাহরণ, ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। অথবাদি রয়েছে বাজাদা কি? উত্তর লিখবে, কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশে জল ও বায়ুপ্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? উত্তর লিখবে, আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হল আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবারই রয়েছে ধাপ চাষ কি? উত্তর লিখবে, পাহাড়ি অঞ্চলের ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। পরের প্রশ্ন, 3-4 তাল কাকে বলে? তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুর উত্তরভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। অথবা ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে? উত্তর লিখবে, তিস্তা নদীকে ত্রাসের নদী বলে কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 4 = 12। প্রথম, দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। পয়েন্ট করবে, দ্রাঘিমা রেখার গুরুত্বগুলি হলো: 1 নম্বর, গোলার্ধ নির্ণয়। মূলমধ্যরেখা ও 100° দ্রাঘিমার মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 2 নম্বর, প্রমাণ সময় গণনা। মূলমধ্যরেখার স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়। স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দ্রাঘিমারেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। 4 নম্বর, তারিখ বিভাজন। 180° দ্রাঘিমাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজনে কাজ করে। 5 নম্বর, অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা যায়। অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, সীমানা নির্ধারণ। পরের পয়েন্ট করবে সীমানা নির্ধারণ। পৃথিবীর 5 নম্বর পয়েন্ট, অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা হয়। পরের পয়েন্ট, সীমানা নির্ধারণ। পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমারেখা ব্যবহার করা হয়েছে, যেমন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাধ্যমে 141° পূর্ব দ্রাঘিমারেখা এবং আলাস্কা ও কানাডার মাধ্যমে বা মধ্যে 114° পশ্চিম দ্রাঘিমারেখা সীমানা রূপে অবস্থিত। অথবা ভারতের প্রমাণ সময় বলতে কী বোঝো? একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুব অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয়। ওই দ্রাঘিমার স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82° 30' পূর্ব দ্রাঘিমারেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। 82° 30' পূর্ব দ্রাঘিমারেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকোনাদ ও সোনাইটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 82° 30' পূর্ব প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের
প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে 82°30' পূর্বে অবস্থিত। পরের প্রশ্ন 4-2, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? উত্তর লিখবে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদের সমৃদ্ধ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টারশিয়ারি যুগের শিলাস্তরের প্রচুর পরিমাণ বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রানাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডোলামাইট, সীসা, ক্রোমাটাইট, চীনামাটি, ফেলসালফার, ফায়ার ক্লে, অ্যামাইটাইট, কাইনাটাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় 70% কয়লা, 95% তামা, 52% অম্র, 50% বক্সাইট এই অঞ্চলে সঞ্চিত আছে এবং ভারতের মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা, 30% বক্সাইট, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণেই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, অথবা এই প্রশ্ন রয়েছে, টিকা লেখো গ্রস্ত উপত্যকা। পয়েন্ট করে সংজ্ঞা, দুটি সমান্তরাল চুরির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। পয়েন্ট করবে সৃষ্টির কারণ, প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরের ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এইরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বত রূপে বিরাজ করে। পয়েন্ট করবে উদাহরণ, রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশের স্তূপ পর্বত দুটি হলো ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। অবশ্যই কিন্তু তোমরা এই টিকার সঙ্গে গ্রস্ত উপত্যকার একটা চিত্র দিয়ে দেবে পারলে। দেখো, 4-3 রয়েছে টিকা লেখো আবহবিকার। পয়েন্ট করে সংজ্ঞা, আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতি দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচীর্ণ হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল প্রভৃতি দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণীভবন বলে। পয়েন্ট করবে বৈশিষ্ট্য, আবহবিকারে ভূবিষ্ট শিলা বিচূর্ণাকৃতি বা বিয়োজিত হয় এবং বিচূর্ণীকৃতি বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, অঙ্গরাযোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় আবহবিকার সংঘটিত হয়। অথবা রয়েছে টিকা লেখো হিউমাস। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না, ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। পরে টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের শীতকালে উত্তর পূর্ব দিকে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এই সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্ট হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। পয়েন্ট করে বৈশিষ্ট্য, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 70 থেকে 100 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। পাহাড়ে তুষারপাত হয়। 3 নম্বর, অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ কিছু শারীরবৃত্তীয় অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, রায়োজ, অঙ্কুরোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রাপ্তিস্থান, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। উদাহরণ, সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, ধুদুল, পিঠালি ইত্যাদি। ব্যবহারিক গুরুত্ব, এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। এই উদ্ভিদগুলি কাঠ জ্বালানি রূপে ও গৃহ নির্মাণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। 3, এছাড়া এই অরণ্যে মোম ও মধু পাওয়া যায় ও ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। আমাদের রয়েছে বিভাগ ঙ, 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন 5-2,
পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এই দুটি প্রশ্নের উত্তর প্রথমে আমরা দেখে নেব। উত্তরটা দেখে নাও। পয়েন্ট করবে একদিকে বিষয়, একদিকে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা। বিষয়ের ঘরে লিখবে সংজ্ঞা, অক্ষরেখার ঘরে লিখবে পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। দ্রাঘিমা রেখার ঘরে লিখবে পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর হাইপেন দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। সংখ্যা লিখবে নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়, আর মূলমধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। আকৃতি: অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান: অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন 0 ডিগ্রি। মধ্যবর্তী দূরত্ব: পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু ও কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। পরিধি: অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়, আর দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়: একই অক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হয়, আগে অথবা পরে হয়। পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু ও কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। পরিধি: অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়। দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়: একই অক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না, আগে অথবা পরে হয়। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর ও দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমায় সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। প্রয়োজনীয়তা: কোনো স্থান নিরক্ষরেখাকে কতটা উত্তর ও দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখা প্রয়োজন। কোনো স্থান মূলমধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখা প্রয়োজন। উষ্ণতার তারতম্য: একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। একই দ্রাঘিমা রেখার অবস্থিত বিভিন্ন স্থানে উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। স্থানীয় সময়ের পার্থক্য: একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়। একই দ্রাঘিমার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই রকম হয়। পরের প্রশ্ন 5-2। দেখো 5-2 উত্তরে দেখে নাও। পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন। প্রথম পয়েন্ট করবে পাঁচ সংস্থান তত্ত্ব আবিষ্কার। ভূবিজ্ঞানী জি.টি. উইলসন 1965 খ্রিস্টাব্দে প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। এরপর ম্যাকেঞ্জি, পার্কার, মার্গান প্রমুখ বিজ্ঞানীগণ এই তত্ত্বের অবতারণা করলেও ফরাসি বিজ্ঞানী লাপিচো প্রথম পাত তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা দেন। পয়েন্ট করবে তত্ত্বের মূল বক্তব্য। 1 নম্বর, পৃথিবীর ভূত্বক অনেকগুলি খণ্ডের সমষ্টি, প্রতি খণ্ডকে পাত বলে। ভূত্বকে এই ধরনের 7টি বড় পাত, 8টি মাঝারি ও 20টিরও বেশি ছোট পাত রয়েছে। 3 নম্বর, অ্যাটমসফিয়ারের ওপর ভাসমান পাতগুলি তাপের পরিচলন স্রোতের কারণে সঞ্চারিত হয়। এই পাত সঞ্চালন 1 নম্বর পরস্পরের দিকে অর্থাৎ অভিসারী, পরস্পরের বিপরীত দিকে অর্থাৎ প্রতিসারী এবং পাশাপাশি অর্থাৎ নিরপেক্ষ, এই 3ভাবে হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ভঙ্গিল পর্বত। পাত সঞ্চালন ও ভঙ্গিল পর্বতের উত্থান। পয়েন্ট করবে অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। অভিসারী পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পরের অভিমুখে এসে ধাক্কা খায় এবং সংঘর্ষ সীমান্তে ভঙ্গিল পর্বত সহ নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়। ওপরে লিখবে অভিসারী পাত সীমানা, একদিকে লিখবে মহাদেশীয়, মহাসাগরীয়, আর মাঝখানে লিখবে মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝখানে থাকা একটি অপ্রশস্ত অগভীর সমুদ্র একে মহীখাত বলে। নদ নদীর মাধ্যমে আসা পলি সঞ্চিত হয়ে এই মহীখাত ভরাট হয়। এদিকে মহাদেশীয় পাত দুটি যত পরস্পরের দিকে এগিয়ে আসে ততই মহীখাত সংকীর্ণ হয় ও পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে
উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। এই ছবিটা কিন্তু আঁকতে হবে, ভালো করে চিত্রটা দেখে নাও। অবশ্যই কিন্তু তোমরা লেখার সঙ্গে এই চিত্রগুলো অ্যাড করবে। পয়েন্ট করে উদাহরণ, ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের পরস্পরের কাছে আসা ফলে, পয়েন্ট করব উদাহরণ, ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের পরস্পরের কাছে আসার ফলে টেথিস মহীখাতে সঞ্চিত পলিরাশি ভাঁজ পড়ে হিমালয় পর্বত উত্থিত হয়। ইউরেশীয় ও আফ্রিকান পাতের সংঘর্ষে পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে আল্পস পর্বতের উত্থান হয়েছে। পয়েন্ট করবে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। যখন একটি মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন অপেক্ষাকৃত ভারী শিলাগঠিত মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে, ফলে মহাদেশীয় পাতের প্রান্তে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে ভঙ্গিল পর্বত গঠন করে। দেখো তোমরা চিত্রটা দেখলেই বুঝতে পারবে, এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। পয়েন্ট করবে উদাহরণ, উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে রকি পর্বতের উত্থান ঘটেছে। দক্ষিণ আমেরিকা ও নাজকা পাতের মাঝে আন্দিজ পর্বতের উত্থান। অস্ট্রেলিয়া পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্থান ঘটেছে। ভালো করে দেখে নাও, এই দুটি পাতেই কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। মহাদেশীয় আর মহাসাগরীয় পাতে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয় না। ভালো করে উত্তরটা দেখে নাও। খুব ভালো করে তোমরা কিন্তু এই দুটি প্রশ্নই তোমাদের খাতাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। দুটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 5-3, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ। 1 নম্বর, ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র্য। প্রধানত 4টি ঋতু গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। পয়েন্ট করবে উষ্ণতা। পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়, যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলের গড় উষ্ণতা 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলে গড় উষ্ণতা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরাইয়ে 350 সেমি, মালভূমিতে 125 সেমি ও সমভূমিতে 180 সেমি। 4 নম্বর, আগমনের অনিশ্চয়তা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয়। 5 নম্বর, প্রাকৃতিক ঝঞ্ঝা। মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনী ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। 6 নম্বর, শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। উত্তর পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায়, যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণভাগে উষ্ণতা খুব কম হয় না। 7 নম্বর, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে উষ্ণ উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। 8 নম্বর পয়েন্ট, উষ্ণতার উপর প্রভাব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে
যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।